এখন আমি কথা বলবো বাংলাদেশের ফ্যাসিবাদ নিয়ে। বাংলাদেশে যেভাবে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, যেভাবে মানে গুম সেন্টার, অনেকে বলছে ১০০-র বেশি আয়নাঘর ছিল বাংলাদেশে। তো এই বিষয়গুলো কি আসলে? এই ভারত পাকিস্তানে কিন্তু আজ পর্যন্ত এরকম আয়নাঘর পাওয়া যায়নি। মানে ভারত পাকিস্তান কিন্তু বাংলাদেশ আগে স্বাধীন হয়েছে, এবং এর ফলে আমাদের এই জিনিসটাকে বোঝার দরকার যে বাংলাদেশে এই ফ্যাসিবাদটা কীভাবে কাজ করে। কারণ বাঙালি হলে এমন একটা জাত যারা ভারত পাকিস্তানের মধ্যে নাৎসিবাদ সম্বন্ধে তেমন পরিচিত না। যেমন এই জিনিসটা বুঝতে হবে যে নাৎসিবাদটা কী আসলে। নাৎসিবাদ হলো গিয়ে ফ্রেডরিক উইলিয়াম নিটশে, যিনি ইহুদি বিদ্বেষী ছিলেন কিছুটা, এবং এই ইহুদি বিদ্বেষটা কিন্তু চণ্ডাল বিদ্বেষ থেকে এসছে, এটা বুঝতে হবে। চণ্ডালটা কি? চণ্ডালটা হলো গিয়া যারা জারজ বলা হয়, যারা হলো গিয়ে নিচ্চ বংশের ছেলে যখন উচ্চ বংশের মেয়েকে বিয়ে করে তখন চণ্ডাল উৎপন্ন হয়। তো এদেরকে হিন্দু সমাজ প্রচণ্ড ঘৃণা করে, এবং এদের সম্বন্ধে মনুস্মৃতিতে আছে যে তারা কুয়ার পানি খাবে না, নদীর পানি খাবে না, পুকুরের পানি খাবে না, তারা খাবে হলো গরু বা ঘোড়া গেলে পরে, গরুর গাড়ি গেলে পরে যে গর্ত তৈরি হয় সেখানে যে পানি জমা হয়ে থাকে সেই পানিটা খাবে। তাহলে এই ধরনের অপমানকর কথা মনুস্মৃতিতে আছে, যাতে বর্ণবাদটা রক্ষিত হয়। তো এই বর্ণবাদী টেন্ডেন্সিটাই কিন্তু আমাদের বাংলাদেশে এই সেই কথাগুলোই আবার নিটশে বলেছিলেন। এই চান্ডালাহ মানে তিনি মার্কসের বিরুদ্ধে তিনি এই ধরনের কথাবার্তা বলেছিলেন যে মার্কস হলো গিয়ে সেই দুজন লোক হলো পৃথিবীতে খারাপ, একজন হলো কার্ল মার্কস, আরেকজন হলো জিসাস ক্রাইস্ট ইহুদিদের বাচ্চা। তো তিনি অবৈধ সন্তান এটা বলতেছেন, এবং আসলে ইনি চণ্ডাল। এই চণ্ডাল যে কোন কার বাচ্চা, এই নিটশে বলতেছেন ইনি হলেন কার সাথে সেক্স করছে এই মহিলা, আস্তাগফিরুল্লাহ, তিনি নবীর মা, তাকে তিনি এভাবে, কারণ ওই সময় ক্রিশ্চিয়ানিটি ভেঙে পড়েছিল, তিনি বলতেন গড ইজ ডেড, নিটশে বলতেন গড ইজ ডেড। তাহলে বুঝতে হবে যে মানে এই প্রোটেস্ট্যান্টরা ধর্ম মানে না। এই প্রোটেস্ট্যান্টের জন্মভূমি যে এই জার্মানি, সেই জার্মানিতেই কিন্তু এই নিটশে এই কথাগুলো বলতেছেন যে এই কান্নাকার সাথে মেরি আর কি কান্নাকার সাথে সেক্স করে আসছে, তারপরে একটা বাচ্চা জন্ম দিছে, বলছে এটা খোদার বাচ্চা। তাহলে এই মানে কি, এই মানে উচ্চ বংশের মেয়ে যদি নিচু বংশের কারোর সাথে সেক্স করে তখন যে চণ্ডাল উৎপন্ন হয়, জিসাস ক্রাইস্ট হলো এই চণ্ডাল, যিনি গ্রিক ও রোমান সভ্যতাকে ধ্বংস করেছেন। তাহলে এই এক ধরনের মতবাদ তিনি কেন দিলেন? তিনি আসলে অ্যান্টি মার্কস ছিলেন, মার্কসও ছিলেন ইহুদি, এবং এই বলতেছেন সবাই সমান। নাম কি বলে এই হলো সবাই সমান, এটা কে বলতেছেন? এটা বলতেছেন মার্কস। তো ওই মানে একজন চণ্ডালের পক্ষেই যে চণ্ডালকে সবাই ঘৃণা করে, সবার কাছ থেকে সেই পায়ে সে উঁচু নিচু কাউকে ভেদ মানে না, সে একেবারে সবাইকে ইকুয়াল বানাই দেয়, ঠিক আছে, এই চণ্ডাল। তো এই জন্য তিনি ওই মার্কসের তত্ত্ব থেকে আবার তিনি জেসাসের তত্ত্বটা তিনি দাঁড় করেছেন, যে জেসাসও ছিল ওই রকমই একজন মানে নিগৃহীত মানুষ, যাকে সবাই বাস্টার্ড বলতেছে, যার জন্মের ঠিক নাই। তিনি মানে এমনভাবে সবাইকে সমান করেছে মার্কসবাদ, আর বলছে পরিশ্রমের কথা বলতেছে না, খালি বেহেস্তের গুণগান করতেছে, কিন্তু এই দুনিয়ার যে বাস্তবতা সেইটাকে কিন্তু তিনি জিসাস ক্রাইস্ট তো আল্লাহর নবী ছিলেন, কিন্তু জিসাস ক্রাইস্টকে এইভাবে প্রচার করেছিলেন সেটা হল সেন্ট পল। আর সেন্ট পলের যে রিলিজিয়ানটা সেটা কিন্তু আসলে গ্রিক ধর্ম। এই জিনিসটা বুঝতে হবে, গ্রিকরা কিন্তু প্লেটোবাদী ধর্ম, প্লেটো কিন্তু এরকম সবাই সমান করতে চেয়েছিলেন, এবং তাতে কী হতো, সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার কথা, সভ্যতা আলটিমেটলি ধ্বংস হয়ে গেছে। প্লেটো যখন সবাইকে সমান করতে গেছেন বা এই আইডিয়াল রিপাবলিক করতে গেছেন, তখন কিন্তু রাজারা খেপে গেছে, রাজারা প্লেটোকে খুন করতে গেছিলেন, তো প্লেটো পালাইছিলেন জীবন বাঁচায়। কিন্তু প্লেটোর মতবাদ তো মানুষের মাথা থেকে করতে থাকতো, ওই প্লেটোর মতবাদই পরবর্তীতে সেন্ট পলের মাথায় ঢুকছে, এবং সেন্ট পলের প্রচারিত যে যীশুখ্রিস্ট, এটা আসলে ওই প্লেটোবাদ। তো এই জন্য তিনি কমিউনিজমকেও অনেকে বলে যে আসলে প্লেটোবাদ, এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু এই তত্ত্বগুলা কিন্তু
ভারত পাকিস্তানে কিন্তু সবাই পড়ে, এই যে মার্কস নিটসে পড়ে, যারা জ্ঞানীগুণী যারা বই পড়া তারা নিটসে পড়ে এবং নিটসের এই তত্ত্বগুলো তারা জানে। তো কিন্তু বাংলায় নিটসে পড়ার লোক নাই। তো এই জিনিসটা আমাদের আমরা যদি বাংলায় ফ্যাসিবাদ আমরা যে দেখি, হাসিনা যে ধরনের এইগুলা এই ফ্যাসিবাদী কাজগুলো করেছিলেন তার সাথে ওই ঈদেরগুলা এই নাৎসিবাদের সাথে মিলে যায়। যেমন একটা তত্ত্ব আমি শুনতেছিলাম, যখন ওই ইসের এই শাহবাগে যখন আন্দোলন হচ্ছিল তখন একটা কথা ছিল, বাংলার ইহুদি দেলাওয়ার হোসেন সাইদি, নিজামি সাইদি, এ ধরনের। তার মানে এই ইহুদিদেরকে যেমন কবর দেওয়া হয়েছিল, এই নাৎসিবাদীরা কিন্তু সেই ইহুদিদেরকে ধরে ধরে, অনেকে বলে 60 লাখের মতো ইহুদি কে হত্যা করা হয়েছিল। এবং এই ইতিহাসের বইগুলো আপনি পড়েন, হিস্ট্রি অফ ইউরোপ পড়েন, ওখানে কিন্তু প্রচুর ইহুদি ছিল ইউরোপে, সেই ইহুদিরা কিন্তু ইহুদিদেরকে মেরে ফেলেছিল। তাহলে এই ইহুদিগুলো মানে আমেরিকার থেকে ইহুদি ইউরোপে বেশি ছিল, কিন্তু ইউরোপে ইহুদি মেরে শেষ হয়ে গেল এবং কিছু ইহুদি আমেরিকায় পালালো, কিছু ইহুদি ইসরায়েলে পালাইছিল। তো এই ইহুদিদেরকে যেভাবে মেরে ফেলা হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু এরকমই করেছিল বাংলার ইহুদি নিজামি সাইদি। তাহলে এই যে মানে এই দুর্বলের প্রতি সবলের অত্যাচার, এইটা কিন্তু ওই নাৎসিবাদদের মধ্যে আছে। নিটসে কিন্তু বলতেন যে এই নাম কি বলে, নিটসেকে বলা হয় ডারউইনের ব্রাদার অফ চাইল্ড অফ ডারউইন, ব্রাদার অফ বিসমার্ক। তো বিসমার্ক অনেক মিথ্যা কথা বলে টইলা জার্মান এম্পায়ারটা তৈরি করেছিলেন, তো এই জন্য মানে নীতিহীন। তো এই নিটসেকে বলা হয় নীতিহীন, এবং তিনি ওই ডারউইনবাদ, বাঘ যেমন হরিণকে খেয়ে ফেলে, তো এই যে শক্তিমত্তার অহংকার, এইটা কিন্তু নাৎসিবাদীদের সাথে খুব ভালোভাবেই ছিল। এবং এটা কিন্তু আমরা শেখ মুজিবের মধ্যে আমরা দেখব, শেখ মুজিবও কিন্তু ওই সময় কিন্তু যেভাবে পেপার পত্রিকা ব্যান্ড করে দিয়েছিলেন টপ লেভেল থেকে, তিনি একবার প্রধানমন্ত্রী হচ্ছেন, একবার প্রেসিডেন্ট হচ্ছেন বাংলাদেশে, তখন তার চূড়ান্ত পাওয়ার। ডালিম তার এক বইয়ে লিখতেছেন যে তিনি যদি ঘাস খাইতে বলতেন আমরা ঘাসও খাইতাম। মানে হিটলারের যেমন একটা পাওয়ার ছিল জনমনে, শেখ মুজিবেরও কিন্তু একটা পাওয়ার ছিল। কিন্তু হিটলারের যেমন এটা ইভিল, খারাপ অর্থে ইহুদিদের হত্যার পিছনে লাগাইছিলেন, কিন্তু শেখ মুজিবও কিন্তু তার বিরোধীদেরকে দমন করা, অনেকে বলে 30,000 বিরোধীদেরকে হত্যা করা হয়েছিল। শেখ মুজিবও কিন্তু পার্লামেন্টে গর্ব করে বলেছিলেন যে সেই সিরাজ শিকদার আজ কোথায়, কিন্তু সিরাজ শিকদার কিন্তু বুয়েটের স্টুডেন্ট, এটা তো বুঝতে হবে। সে যাই হোক, তাকে কীভাবে হত্যা করা যায় না, তার বিচারের প্রক্রিয়ার মাধ্যমে হত্যা করতে হবে, বা এই তাকে ফাঁসি দিতে হলেও যে জেল দিলে জেল দিবে, নাহলে ফাঁসি দিতে হলে সে বিচারিক প্রক্রিয়ার মধ্যে। কিন্তু বাংলাদেশে এই বিচারিক প্রক্রিয়াটা কিন্তু শেখ মুজিব মানেন নাই। কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো যে ভারত পাকিস্তানে কেন শেখ মুজিবের মতো লোক আসলো না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কারণ ভারত পাকিস্তানে কিন্তু অসম্ভব জ্ঞানীগুণী লোকেদের আবির্ভাব ছিল। এখানে আমার আগের ভিডিওতে আমি দেখেইছি যে এই নাম কি বলে, সেখানে মানে মহাত্মা গান্ধীকে কীভাবে গাইড করতেছেন, নাম কি বলে এই ইকবাল কিন্তু মহাত্মা গান্ধীকে বলতেছেন যে তিনি হলেন গিয়া মানে পুক্তাতার মার্দ, মানে পরিপক্ক একজন পুরুষ। তারপরে তিনি বলতেছেন যে এই নাম কি বলে যে কামাল, তিনি পারফেক্ট একজন মানুষ হিসেবে বলতেছেন। এবং যে কামাল ওয়াকার মানে কি একটা সম্মান, এই সম্মান জিনিসটাই তো বাঙালিকে করা হয়নি। রবীন্দ্রনাথ কি বলেছেন, বাঙালিকে বলেছেন যে তুমি নাম কি বলে রেখেছো বাঙালিকে মানুষ করনি। তাহলে এই যে সম্মান জিনিসটা, এই সম্মান, যেমন একটা হিন্দি মুভিতে বলা হয় যে নাম কি বলে যে पैसे तो बहुत लोग कमाते हैं কিন্তু ইজ্জত কামানো সব কিছু কি বাত নেই। তাহলে উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু এই ধরনের একটা ইয়ে আছে যে সম্মান তো সবাই, টাকা তো সবাই কামায়, সম্মান সবাই কামাইতে পারে না। তাহলে সম্মান জিনিসটার পিছনে কী আছে, সম্মান জিনিসটার পিছনে উদ্দীপনা এবং ভদ্রতা, এই দুটার কম্বিনেশান আছে। সম্মান কিন্তু সবাই অর্জন করতে পারে না। তো এই সম্মান অর্জন করতে হবে, বাঙালিকে সম্মান অর্জন করতে গেলে আমাদের কী করতে হবে, যে এই নাৎসিবাদী ধ্যান ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে কী করতে হবে, আমাদের এই নিটসে পড়তে হবে, মার্কস পড়তে হবে। মার্কস ও নিটসে যখন আমরা পড়ব তখন কিন্তু বাংলাদেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। নাৎসিবাদ বলেছিল যে বিফোর গড ইউ আর ইকুয়াল, বাট গড ইজ ডেড সো ইউ আর নট ইকুয়াল। তাহলে গডের সামনে আমরা সবাই সমান, কিন্তু গড মারা গেছে, কাজে আমরা আর সমান নয়। কিন্তু এই যে একটা মানে
প্যাথেটিক কনসেপ্ট। আর 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 এই যে মার্ক্সবাদ কী বলতেছে যে সবাই আমরা সমান, এটাও একটা প্যাথেটিক কনসেপ্ট। একজন পিয়ন আর একজন এই প্রফেসর কিন্তু সমান হতে পারে না। এই জন্য প্রফেসরিতে বহুত পরিশ্রম আছে, বহুত পড়াশোনা আছে, বহুত জ্ঞানী আছে, জ্ঞানের, এবং এইখানে কিন্তু দুজনের মধ্যে সম্মানের একটা পার্থক্য আছে। পিয়নের সম্মান কিন্তু কখনোই প্রফেসরের মতো সম্মান হতে পারে না। তাই এই জিনিসটা আমাদের যখন বুঝতে পারবো তখন কী হবে, আমরা মার্ক্সবাদ থেকে মুক্তি পাবো, আমরা নাৎসিবাদ থেকে মুক্তি পাবো এবং জার্মান দর্শনকে আমরা বুঝতে পারবো। তখন বাংলাদেশে আর ফ্যাসিবাদ আসবে না, বাংলাদেশে আর কখনো এই আয়না ঘর তৈরি হবে না। এই জিনিস, আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।